হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। আশা করছি সবাই ভালো আছো। তাহলে আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 12-এর ফিজিক্সের জন্য স্টাডি প্ল্যান। এই প্ল্যানটা কাদের জন্য? যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্যই এই প্ল্যানটি। তার মানে এখানে কোনো সেমিস্টার সিস্টেম এসব কোনো কিছু ব্যাপার নেই। একেবারে ওল্ড সিলেবাস অনুযায়ী যেভাবে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে ঠিক সেইভাবেই তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তাহলে এই ওল্ড সিলেবাস অনুযায়ী যে আমাদের দেখো প্ল্যানটা আমি করতে চলেছি, এখানে আমি আবার সে একই রকমভাবে ইউনিট লিখেছি। কি ইউনিট আছে? মোট 1 থেকে 10টা ইউনিট আমি লিখেছি। তাহলে এই 10টা ইউনিট সম্বন্ধে আমি পরপর বলবো, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, কোনটার উপরে তোমাকে খুব ভালো করে মনোযোগ দিতে হবে এবং সেটাকে প্রপার রিভিশন মোডেও রাখতে হবে, সেটার ব্যাপারে আমি কথা বলবো। আচ্ছা, ফার্স্ট দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স। আমাদের প্রথম ইউনিট যেটা, সেটা হচ্ছে স্থির তড়িৎ, ইলেকট্রোস্ট্যাটিক্স। তো আমি যদি আমাদের ছায়া প্রকাশনীর ফিজিক্সের বইয়ের কথা বলি, তাহলে সেখানে দেখবে তোমরা যে এই ইউনিটটাতে মোট 4টে চ্যাপ্টার আছে। কী কী 4টে চ্যাপ্টার? একটা হচ্ছে দেখবে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, ফার্স্ট চ্যাপ্টার ওটা। 2 নম্বর দেখবে তোমার তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। 3 নম্বর দেখবে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আর লাস্ট দেখবে 4 নম্বর চ্যাপ্টার যেটা ধারক ও ধারকত্ব, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স। তাহলে এই 1 নম্বর যে ইউনিটটা, এখানে যদি আমি বলি যে মোস্ট ইম্পর্ট্যান্ট কি, তাহলে তুমি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এই এই চ্যাপ্টারটাকে তুমি স্কিপ করতে পারো। এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, একেবারে বেসিক, যে চার্জ কাকে বলে, তারপরে চার্জের কোয়ান্টাইজেশন কী জিনিস, সেখান থেকে তুমি তলমাত্রিক ঘনত্বের ব্যাপারটা জানতে পারবে, আধানের রৈখিক ঘনত্ব। তো এই সমস্ত জিনিসগুলো তুমি এখানে জানতে পারবে। তারপরে লাইটনিং অ্যারেস্টার সম্বন্ধে কিছু আছে। তা এই তো ফার্স্ট চ্যাপ্টারটা অতটা তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়। তাহলে গুরুত্বপূর্ণ কোনগুলো? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স। তাহলে আমি যদি বলি এই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটার ক্ষেত্রে কেমনভাবে মনোযোগ দিতে হবে, তাহলে তোমাকে খুবই মনোযোগ দিতে হবে। একটু যদি তোমাকে হেল্প করি, ক্লাস 11-এ যদি তোমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা পড়ে থাকো, সেই গ্র্যাভিটেশন চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা যেভাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড বের করতে, তারপর তুমি গ্র্যাভিটেশনাল এনার্জি বের করতে, যেভাবে তুমি করতে, সেই একই রকমভাবে এই তড়িৎ ক্ষেত্রতেও হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন তুমি বের করবে, তড়িৎ বিভব যখন তুমি বার করবে, ঠিক সেইভাবেই তুমি যা করেছিলে ক্লাস 11-এ মহাকর্ষ চ্যাপ্টারে, সেইভাবেই করতে হবে। তার মানে তুমি একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ক্লাস 11-এ যদি তোমার মহাকর্ষের ওই ডেরিভেশনগুলো ভালো করে করা থাকে, তাহলে দেখবে যে তুমি এই ইউনিটটাতে অ্যাডভান্টেজ পাচ্ছ, ক্লাস 11-এর সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক এই চ্যাপ্টারটাকে বা এই ইউনিটটাকে আমি 2টো স্টার দিচ্ছি ইম্পর্টেন্সের দিক থেকে। 8 নম্বর আছে। দেখো আমাদের যে এইচএস এক্সাম হবে, তাতে মোট কত মার্ক ক্যারি করছো? 8 মার্ক। তাহলে 8 মার্কটা এখানেই দেখতে পাচ্ছ পুরো বোর্ডে যে হায়েস্ট। তাহলে একটা বড় ইউনিট, ভালো করে পড়তে হবে, 8 মার্ক যদি তুলতে হয় তোমাকে। আমি এগিয়ে যাচ্ছি নেক্সট। 2 নম্বর দেখো কারেন্ট ইলেকট্রিসিটি, তোমার তড়িৎ, প্রবাহী তড়িৎ। তাহলে এই যে ইউনিটটা, আবার সে একই দেখবে তোমাদের বইয়ে যে এই ইউনিটটা তো তোমার 3টে চ্যাপ্টার আছে। কী কী 3টে চ্যাপ্টার? প্রথম চ্যাপ্টার দেখবে ওহমস ল। 2 নম্বর তুমি দেখবে কিরচপের সূত্র। কিরচপের 2টো সূত্র হয়, কিরচপস ভোল্টেজ ল আর কিরচপস কারেন্ট ল, 2টো সূত্র আছে। আর 3 নম্বর দেখবে তড়িৎ শক্তি ও ক্ষমতা। তাহলে আবার এখানে প্রশ্ন যে আমি 3টে চ্যাপ্টারের মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেব? গুরুত্ব তো সবকটাই দিতে হবে, কিন্তু তুমি যদি বলো যে একটু কম গুরুত্ব দেবো, তাহলে তুমি তড়িৎ শক্তি ও ক্ষমতাটাকে দিতে পারো, অর্থাৎ লাস্ট চ্যাপ্টারটা। তাহলে তোমাকে ওহম আর কিরচপের সূত্রাবলী খুব ভালো করে পড়তে হবে। শুধু পড়া তো নয়, এখানে তোমাকে খুব অ্যাপ্লিকেশন করতে হবে। নাম্বার অফ কোশ্চেন বা প্রবলেম তোমাকে খুব বেশি করে করতে হবে। এই চ্যাপ্টারটাতে কমান্ড করতে চাইলে তোমাকে বেশি করে প্রবলেম করতে হবে। যত বেশি তুমি প্রবলেমের উপর ধ্যান দেবে, তত দেখবে ওই চ্যাপ্টারটার পুরো কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হচ্ছে। কারণ আমরা জানি যে ফিজিক্সের ক্ষেত্রে শুধু থিওরি পড়ে নিলেই কনসেপ্ট ক্লিয়ার হয় না। সেই কনসেপ্টকে আলটিমেট যদি তোমার ক্লিয়ার করতে হয়, তাহলে তোমাকে প্রবলেম করতেই হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কথা বলছি আমি।
বিনা প্রবলেম সলভ করে তোমার কনসেপ্ট কখনোই 100% ক্লিয়ার হবে না, ঠিক? আচ্ছা, তাহলে দেখাই যাচ্ছে এই চ্যাপ্টারটাও একটা স্টারের যোগ্য, তাই একেও আমি 2 স্টার দিয়ে রাখলাম। এই ইউনিটটাতেও আমি 2 স্টার দিয়ে রাখলাম। 8 নম্বর আছে, 8 নম্বর তো স্কিপ করা যাবে না, ঠিক। 3 নম্বরে এসো। যদি 3 নম্বর ইউনিটটাতে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কী লেখা আছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। তাহলে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব। তাহলে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে বা আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় সেই সংক্রান্ত টপিক হচ্ছে তোমার এইটা। এখানে তোমার দেখবে মোট 2 চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমার ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, আর 2 নম্বর চ্যাপ্টার দেখবে চৌম্বকত্ব বা পদার্থের চৌম্বক ধর্ম বলে আছে। 2 চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে তুমি বায়োসাভার্ট ল দেখতে পাবে, বায়োসাভার্ট ল এর অ্যাপ্লিকেশন দেখতে পাবে এবং সেই সংক্রান্ত তোমাকে অনেক নিউমেরিক্যাল করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো এখানে আমার ফার্স্ট চ্যাপ্টার যেটা পাচ্ছি খুব ভালো করে পড়তে হবে, আর 2 নম্বর চ্যাপ্টার যেটা পদার্থের চৌম্বক ধর্ম ওটাকেও তোমাকে থিওরির মতো করে একটু হলেও ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ইম্পর্টেন্স যদি আমি বলি কোনটার বেশি, তাহলে প্রথমটার বেশি। এর ঘাড়েও চাপবে 2 স্টার। 8 নম্বর আছে, 8 নম্বর মানেই সবচেয়ে বেশি মার্ক। তাহলে ইউনিটটাকে কোনো মতেই লুজ দেওয়া যাবে না, একটু ঢিলে দিলেই সেই ইউনিট থেকে 8 কিছুই উঠবে না, খুব জোর হয়তো 1-2 পেয়ে যাবে তখন তুমি। তোমাকে টার্গেট করতে হবে যেন 8-এ 8 উঠাতে পারি। আচ্ছা, 4 নম্বর ইউনিটে এসো। 4 নম্বর ইউনিট কি দেখতে পাচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। তাহলে এই যে ইউনিটটা, তা এই ইউনিটটাতে তোমার কি দেখবে, তোমাদের বইয়ে দেখবে দুটো চ্যাপ্টার আছে আবার, তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। তাহলে নামটা দেখেই বোঝা যাচ্ছে যে 2 আমাদের চ্যাপ্টার আছে, আর তুমি বইয়ে দেখবে 2টোই আছে। তাহলে প্রথম চ্যাপ্টার যেটা আছে তড়িৎচুম্বকীয় আবেশ, সেখানে দেখবে তুমি ফ্যারাডের সূত্র পাবে, ফ্যারাডের প্রথম সূত্র আবেশ সংক্রান্ত, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আর কি পাবো, সেখানে তুমি লেঞ্জের সূত্র পাবে। তাহলে ফার্স্ট পার্টটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। সলিনয়েডের জন্য তোমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয়, টরয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়, এই সমস্ত পার্টগুলো তোমাকে বের করতে হবে। তাহলে কি জানতে পারছি আমি, এই পার্টটা হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার। এই পার্টটা যদি তুমি ভালো করে পড়ে নাও তাহলে তোমার এখান থেকে একটা ইন্ডাক্টরের আইডিয়া আসবে, আর সেই ইন্ডাক্টরের আইডিয়াটা পরবর্তী চ্যাপ্টারে খুব কাজে লাগবে। পরবর্তী চ্যাপ্টার কি, অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ পরিবর্তী প্রবাহ। ওয়ান অফ দ্য মোস্ট কনসেপচুয়াল চ্যাপ্টার তোমাদের ক্লাস 12-এর। এই চ্যাপ্টারটা তোমাকে ইজিলি নেওয়া চলবে না, এটাকে খুব তোমাকে কেয়ার করে পড়তে হবে, টাইম লাগবে, এটা খুবই টাইম টেকিং চ্যাপ্টার। তাহলে অল্টারনেটিং কারেন্ট পর্যন্ত যদি তোমাকে পৌঁছতে হয়, অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি তোমাকে খুব ভালো করে পড়তে হয়, তাহলে একটু ভালো করে দেখবে যে তোমার এই উপরের সবকটা ইউনিটের আইডিয়া চাই। এইটা পড়তে গেলে তোমার এর ঠিক পূর্ববর্তী যতগুলো ইউনিট আছে সব ইউনিটের সামান্য কিছু হলেও আইডিয়া চাই। তাহলে এই 4 নম্বর যে ইউনিট তুমি দেখতে পাচ্ছ, একে আমি দিচ্ছি 3 স্টার। প্রথমগুলো দেখো সব 2 করে স্টার দিয়েছিলাম, 4 নম্বর ইউনিটটা কত হয়ে গেল, 3 স্টার, বিকজ অফ কনসেপ্ট। তোমার যদি কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হয় 4 নম্বর ইউনিট, তাহলে কিন্তু এর আগের ইউনিটগুলোকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার আমি এগিয়ে যাচ্ছি 5 নম্বর ইউনিটে। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, একটা ইজি চ্যাপ্টার। 3 নম্বর আছে, একটু পড়লেই ইজিলি 3 তুলে নিতে পারবে তুমি। এই ইউনিটটা এমন কোনো কঠিন না। হ্যাঁ, এখানে একটা সরণ প্রবাহ বলে একটা পার্ট আছে, ওই পার্টটা যদি তুমি একটু বুঝে যাও, আর এই ইউনিটটাতে আর তেমন কিছু নেই। এবার তুমি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র ভেক্টর, চুম্বক ক্ষেত্র ভেক্টরের পরিবর্তন হওয়ার কারণে যে তরঙ্গ পাওয়া যায় সেগুলো তুমি দেখবে যখন তুমি চ্যাপ্টার পড়বে। খুবই ইজি এটা, এখান থেকে কয়েকটা অঙ্ক বা নিউমেরিক্যাল যদি তুমি করতে পারো আরও ভালো। তাহলে এই চ্যাপ্টারটাকে আমি কোনো স্টার দিচ্ছি না, যেহেতু এটা ইজিলি হয়ে যাবে। এবার দেখো 6 নম্বর ইউনিট কি আছে, অপটিক্স, অর্থাৎ আলোক বিজ্ঞান। 14 নম্বর আছে। ক্লাস 12-এর যদি আমি বলি যে এতগুলো ইউনিটের মধ্যে কোন ইউনিটটা থেকে ইজিলি নাম্বার তোলা যাবে, তাহলে সেটা হচ্ছে অপটিক্স। কেন?
কারণ তোমরা 9-10 তো অলরেডি পড়েছো আলোক, পড়োনি? তোমাদের দেখবে অলরেডি আলো পড়া আছে, সেই আলো যে তুমি পড়েছিলে 9-10-এ সেইটারই একটু এক্সটেন্ডেড ভার্সন আছে এখানে। কি এক্সট্রা আছে যদি আমি বলি, দেখো অপটিক্সকে দুটো ভাগে ভাগ করা হয়। আমাদের বইয়ের অপটিক্সকে যদি আমি দুটো পার্টে ভাগ করি, তাহলে ফার্স্ট পার্ট পাবো জিওমেট্রিক অপটিক্স, প্লাস দ্বিতীয় পার্ট যেটা পাবো ওয়েব অপটিক্স। তাহলে ওয়েব অপটিক্স যেটা আমি বলছি আলোক তরঙ্গ, ওই ওয়েব অপটিক্স যদি তোমাকে পড়তে হয় ওটাই এক্সট্রা। তোমাদের আলো তুমি এতদিন যা পড়েছিলে, আলো তুমি এতদিন ধরে কি পড়েছিলে, তুমি 9-10 যেগুলো পড়েছিলে, আলোর প্রতিফলন পড়েছিলে, প্রতিসরণ পড়েছিলে, তারপর লেন্স পড়েছিলে, আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ, এই সমস্ত জিনিসগুলো পড়েছিলে। নতুন যেটা তুমি পড়বে ক্লাস 12-এ সেটা হচ্ছে ওয়েব অপটিক্স, অর্থাৎ আলোক তরঙ্গ। এবার এখানেও কোশ্চেন যে ওয়েব অপটিক্স কি ইজি? হ্যাঁ ইজি, যদি তুমি ক্লাস 11-এ ওয়েব চ্যাপ্টার ভালো করে পড়ে থাকো ফিজিক্সে, ওয়েব মোশন। এবার ওয়েব মোশনের কোন পার্টটা ভালো করে পড়তে হবে? বিশেষ করে ইন্টারফারেন্স অফ ওয়েভ, তরঙ্গের ব্যতিচার। তাহলে ইন্টারফারেন্স অফ ওয়েভস যদি তোমার ভালো করে পড়া থাকে বা ওয়েভের যদি সামান্য ভালো একটু আইডিয়া যদিও থাকে, তাহলে তোমার এই ওয়েব অপটিক্স চ্যাপ্টারে কোনো রকম অসুবিধা হবে না। আর হ্যাঁ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়েব অপটিক্সটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অপটিক্সের মধ্যে। এটা ইজি পার্ট, আলোর প্রতিফলন প্রতিসরণ তুমি খুব ইজিলি করে নিতে পারবে, লেন্স যা যা আছে। তাহলে আমি যদি বলি যে অপটিক্স চ্যাপ্টারে একটু স্টার দেবো, তাহলে ওয়েব অপটিক্সের পাশে আমি স্টার দিয়ে রাখছি 3টে। এখান থেকে 14 খুব সহজেই তোলা যায়। নেক্সট 7 নম্বর ইউনিটটা দেখো, লেখা আছে ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন কি? এটা পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ। সিম্পল কথায় এখানে একটাই চ্যাপ্টার আছে যেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, অর্থাৎ কোয়ান্টাম তত্ত্ব। একটাই চ্যাপ্টার পড়বে, ভালো করে পড়বে, খুবই ইজি, 4 নম্বর তোলা কোনো কঠিন কাজ নয়। এই চ্যাপ্টারটা একটু যদি তুমি যত্ন নিয়ে পড়ো আর যদি কনসেপ্টটা পুরো বুঝে যাও, তাহলে দেখবে এটা খুব ইজি লাগছে এবং এখান থেকে 4 নম্বর তোলা যায়। আইনস্টাইনের ইকুয়েশন আছে, ডি ব্রগলি যেটা বলো তার সমীকরণ আছে, তো খুবই ইজি, এমনও কঠিন নয়, পড়তে পারবে, কোনো স্টার দিলাম না। 8 নম্বর এসো। 8 নম্বর হচ্ছে অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই। তাহলে বুঝতে পারছো অ্যাটম ও নিউক্লিয়াস, তোমরা এগুলোও পড়েছো আগেও, 9-10 বলো, 11 বলো। 11-এ তোমরা পরমাণুর গঠন পড়েছো কেমিস্ট্রিতে, সেখানে বোরের মডেল ছিল, নিলস বোর। বোরের কোয়ান্টাম শর্ত ছিল, বোরের শর্ত থেকে বা বোরের কোয়ান্টাম থিওরি অনুযায়ী এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করা ইলেকট্রনের। তাহলে এনতম কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনের মোট শক্তির রাশিমালা বের করা, এগুলো তোমরা অলরেডি পড়েছো, তাহলে নতুন কিছু নেই, ওইগুলোই এখানে ঢুকে দেওয়া হয়েছে। ক্লাস 12-এর 8 নম্বর ইউনিটে ওইগুলোই ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিউক্লিয়াসের মধ্যে কী পাবো? নিউক্লিয়াসের গঠন। তুমি নিউক্লিয়াসের গঠন কী জানো, নিউক্লিয়াসে কী থাকে না থাকে, নিউক্লিয় বন্ধন শক্তি কী, এই সমস্ত জিনিসগুলো তোমাকে পড়তে হবে। আর কি আছে এক্সট্রা? তেজস্ক্রিয়তা, 9-10 অলরেডি পড়েছো তুমি, এক্স রে, গামা রে। আর কি নিউক্লিয়াস তোমার তেজস্ক্রিয়তার কী আছে? আলফা রে, বিটা রে, এগুলো সব পড়তে হবে। তাহলে কথা শুনেই বুঝতে পারছো যে অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই তোমার জন্য নতুন নয়। তাহলে এই টপিকগুলো যদি তুমি ভালো করে আগের থেকে পড়ে রাখতে পারো বা যদি ভুলে না যাও, তাহলে তুমি এখানে অ্যাডভান্টেজ পাবে আজকের দিনে। ক্লাস 12-এ তোমার অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়ে যাবে এটা, যে তুমি যখন চ্যাপ্টার খুলবে তুমি দেখবে সবই তো তোমার জানা, তাহলে এখানে আবার ভয় পাওয়ার কী আছে। তাহলে এই চ্যাপ্টারটাও অতটা আমি স্টার দিলাম না, ইজি, 6 নম্বর তোলা যায়। তাহলে 8 নম্বর ইউনিট আমাদের হয়ে গেল। এবার আসো 9 নম্বর ইউনিটে। কী বলেছে 9 নম্বর ইউনিট? ইলেকট্রনিক ডিভাইস, বৈদ্যুতিন যন্ত্রসমূহ, ওয়ান অফ দ্য বেস্ট আর মোস্ট কনসেপচুয়াল চ্যাপ্টার বা কনসেপচুয়াল তোমার ইউনিট। এখানে দেখো 3টে স্টার দিলাম। তাহলে এখানে কি আছে? এখানে তুমি দেখতে পাবে দুটো পার্ট, যদি আমি বই খুলি তাহলে দেখবে দুটো পার্ট আছে। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তার ফার্স্ট পার্ট যেটা সেমিকন্ডাক্টর ডিভাইস, ওইটাই তোমার মেন
কনসেপচুয়াল টপিক, যেখানে তোমাকে পড়তে হবে বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো, যেমন আছে ডায়োড, জেনার ডায়োড, ফটো ডায়োড, এলইডি, সোলার সেল, এই সমস্ত টপিকগুলো পড়তে হবে। ট্রানজিস্টার, এই যে এতগুলো আমি ডিভাইস বললাম, এই ডিভাইসগুলোর ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাকে বুঝতে হবে। যদি এগুলো তুমি ওয়ার্কিং প্রিন্সিপাল একবার বুঝে যাও, তাহলে এই চ্যাপ্টার তোমাকে একদম দেখবে জলের মতো সহজ লাগছে, এটা থেকে কোনো অসুবিধাই হচ্ছে না। আর নেক্সট পার্ট যেটা ডিজিটাল ইলেকট্রনিক্স, ওটা তো খুবই সহজ। ওখানে তোমাকে বাইনারি পদ্ধতিতে যোগ বিয়োগ শিখতে হবে, কিছু লজিক গেটের ব্যাপারে জানতে হবে। যারা কম্পিউটার নিয়ে পড়ছে বা পড়েছে তারা হয়তো জানে এসব ব্যাপারে। তাহলে বাইনারি যোগ বিয়োগ, লজিক গেট, এগুলো খুবই ইজি টপিক। একবার যদি দেখো, দ্বিতীয় চ্যাপ্টারটা খুবই ইজি। তাহলে ওই দুটো চ্যাপ্টার মিলে দেখো এখানেও 8 মার্ক তোলা যাবে। আমি স্টারটা কেন দিয়েছি, এতই যদি ইজি তাহলে স্টারটা কেন দিয়েছি? স্টারটা দেওয়া হয়েছে শুধুমাত্র এর কনসেপ্টটাকে বোঝার পরিপ্রেক্ষিতে। কারণ এই ইউনিটটা বুঝতে হলে তোমাকে কিন্তু খুব মনোযোগ দিতে হবে, এখানে ফাঁকি দেওয়া যাবে না, এখানে ফাঁকি দেওয়া যাবে না। ইজি, যখনই তুমি ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বে দেখবে খুবই ইজি, কিন্তু তোমাকে ওটা বুঝতে হবে। ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল, ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং, এগুলো সব বুঝতে হবে তোমাকে, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত লেভেল হয় সেই লেভেলে গিয়ে। ঠিক আছে, তাহলে যখন পড়বে তখন দেখতে পাবে এই টপিকগুলো, তখনই তুমি তার ইম্পর্টেন্স বুঝতে পারবে। হ্যাঁ, এই চ্যাপ্টারে অনেক গ্রাফের ব্যাপার আছে, তোমাকে বিভিন্ন আই ভার্সেস ভি ক্যারেক্টারিস্টিক্সগুলো আঁকতে হয়, সেই আঁকাটাও তোমাকে বুঝে আঁকতে হবে। এই নয় যে মুখস্থ করে নিলে আর আঁকতে শুরু করে দিলে, এরকম নয়, তোমাকে বুঝে বুঝে প্রত্যেকটার গ্রাফগুলোকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, লাস্ট ইউনিট দেখো লেখা আছে কমিউনিকেশন সিস্টেম। এবার কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে সঞ্চার ব্যবস্থা। এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এতে অঙ্ক নাই বললেই চলে। যদি তুমি নিউমেরিক্যাল করতে চাও একটা দুটো করতে পারো, কিন্তু আমি যদি বলি এই ইউনিটটা কি অ্যাকচুয়ালি সঞ্চার ব্যবস্থা, এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, পুরোপুরি থিওরির উপর বেসড। তুমি যখন পড়বে দেখবে খুব ইজি লাগছে, খুব সহজেই এই 3 নম্বর তোলা যায়, এটা এমন কোনো কঠিন না। কিন্তু তোমাকে থিওরি এর খুব ভালো করে মনে রাখতে হবে, থিওরি বেসড। তাহলে একটু চ্যাপ্টারটা বুঝে নিলেই আর থিওরিগুলো যদি ভালো করে তুমি ক্লিয়ার করে নাও, তাহলে এই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন দিক তুমি তো পরীক্ষার হলে করে দিয়ে আসতে পারবে। তাহলে আলটিমেট দেখো আমি আর কোথাও স্টার দিইনি, ফাইনাল এখানে স্টার দিয়েছিলাম। তাহলে মোট কটা ইউনিটে স্টার পড়লো? 1, 2, 3, 4, 5টা। এই যে 5টা ইউনিট আমি স্টার দিয়েছি, 5টা ইউনিট যখন তুমি পড়বে দেখবে খুব টাইম নেবে, টাইম টেকিং ইউনিট এগুলো অ্যাকচুয়ালি। কেন টাইম নেবে? কারণ ইউনিটটা শেষ করাটা ইম্পর্ট্যান্ট হবে না তোমার কাছে, ইম্পর্ট্যান্ট হবে যে তুমি বুঝে শেষ করতে পারলে কিনা। যদি বুঝলেই না আর ইউনিট শেষ হয়ে গেল, তার মানে তুমিও শেষ হয়ে গেলে, তোমার তো আর কোনো এক্সামে অ্যাডভান্টেজই রইল না। তুমি এক্সামে কী করবে? আর যা আসবে কপালে সেই অনুযায়ী তুমি লিখতে শুরু করবে, কোশ্চেন চাইবে 1 আর তুমি লিখবে 1। তাহলে এই ইউনিটগুলোতে কোশ্চেন বোঝাটাও একটা তোমার এখানে ব্যাপার। কোশ্চেন বুঝে তোমাকে সেই স্কিলটা ডেভেলপ করতে হবে যে কোশ্চেনে চেয়েছে কি। শুধু পড়লে হবে না, আমার কথা আবার শোনো, এই ইউনিটগুলো শুধু পড়লে হবে না, তোমাকে কোশ্চেন পড়ে একবার নয় দুবার নয় পড়ো, কোশ্চেন পড়ে ভালো করে আগে বুঝবে যে চেয়েছে কি। তুমি তো সব পড়ে গেছো, কিন্তু যেটা চেয়েছে সেটা তো লিখে দিয়েছো। তাহলে সেইভাবে যদি লিখতে চাও আর সেইভাবে যদি তুমি ভালো মার্কস তুলতে চাও 2025 সালে, তাহলে তোমাকে এখন থেকেই এই পুরো ইউনিটগুলোকে খুব যত্ন দিতে হবে, খুব যত্ন। এগুলোতে কমান্ড করা মানে আমি ধরেই নেব যে তুমি ফিজিক্সে খুব ভালো মার্ক তুলবে। এই 5টা ইউনিটে কমান্ড করার চেষ্টা করো, বাকিগুলো তো হয়ে যাবে, কিন্তু এই যে 5টা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5টা, আর এখানে ওয়েব অফ টেস্টটাকে যদি বলি 6টা, তাহলে এই 6টা পার্টকে তুমি কমান্ড করার চেষ্টা করো। দেখো তোমার নাম্বার কত ওঠে, উঠবেই। আর ক্লাস 12কে যদি তুমি একটু ভালো করে দেখো, ক্লাস 12-এর ফিজিক্স দেখবে ইলেকট্রিক্যাল পার্ট বেশি, প্রায় 50 নম্বর মতো ইলেকট্রিক্যাল পার্ট থেকেই আছে, বাকি 20 নম্বর অপটিক্স আর এখানে কোয়ান্টাম থিওরি, অ্যাটমস, এগুলো থেকে আছে। তাহলে তোমাকে ইলেকট্রিক্যালের আইডিয়া রাখতে হবে খুব, মানে ইলেকট্রিক্যালের আইডিয়া তোমার ডেভেলপ হবে এবার।
সেই ডেভেলপ যখন হবে তখন তুমি সেখানে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। যেই পার্টটা বুঝবে না সেই পার্টটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করবে যেখানে তুমি পড়বে। ইমিডিয়েট টিচারকে বলবে যে স্যার আরেকবার বুঝিয়ে দিন, পুরো ব্যাপারটা বোঝা গেল না। তাহলে ফাঁকি একদম দেবে না, তোমার তরফ থেকে তুমি একদম ঠিকঠাক থাকো, রেগুলার রিভিশন মোডটাকে এগিয়ে নিয়ে যাও। আমি প্রথম দিন থেকেই বলছি, যাই পড়ো না কেন, যে রিভিশন করবে সেই একমাত্র ভালো মার্কস তুলতে পারবে। শুধু পড়ে নিলে হবে না, তোমাকে একটা প্রপার রিভিশনের জন্যও টাইম বের করতে হবে। এখানেও কি ফর্মুলার খাতা বানানো যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। তুমি চাইলে ফিজিক্সের শর্ট নোটসের খাতা বানাতে পারো। শর্ট নোটস মানে কি? মনে করো তুমি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটটার জন্য শর্ট নোট বানাতে চাইছো, তাহলে শর্ট নোট কী করে হবে? এই ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের মধ্যে যত তুমি ইম্পর্টেন্ট ফর্মুলা দেখতে পাবে, ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখতে পাবে, সেগুলোকে ছোটো ছোটো করে এক লাইনে লিখে একটা খাতা বানাবে, হয়ে গেল। এটাই তোমার ফিজিক্সের শর্ট নোটস বা ফিজিক্সের ফর্মুলার খাতা। আশা করছি বুঝতে পারছো আমার কথা। তাহলে ওই যে খাতাটা তুমি বানাবে, ওই খাতাটাই তুমি তোমার রিভিশনের পার্টে রাখো। যত ভালো রিভিশন করবে এই ইউনিটগুলো বা পুরো যতগুলো লিখেছি ইউনিট ওয়াইজ, তাহলে তত তোমার ভালো নাম্বার তোলার একটা সম্ভাবনা বাড়বে। ফিজিক্সকে এমনিতেই স্টুডেন্টরা ভয় পায়। আমি যদি দেখি 100 জনের মধ্যে হয়তো 80 জন ফিজিক্সকে ভয় পায়। খুব কম স্টুডেন্ট আছে যারা ফিজিক্সকে খুব এনজয়ের সাথে পড়াশোনা করে। ফিজিক্স পড়ে এনজয় যদি পাও তুমি, তাহলে ভাববে যে তোমার ফিজিক্সে কোনো অসুবিধা নেই। আর ফিজিক্সকে যদি মাথায় বোঝ চাপিয়ে পড়ো একটা কষ্ট করে যা হোক করে, তাহলে কিন্তু ফিজিক্স তোমাকে কোনোদিন সাপোর্ট করবে না। একবার যদি বুঝে যাও ফিজিক্স, কোনো অসুবিধা নেই, দেখবে তুমি খুব সহজেই যে কোনো মার্কস তুলছো, যে কোনো এক্সামে তোমার অ্যাডভান্টেজ হয়েই যাচ্ছে। আর তো কিছু বলার নেই। এই সমস্ত পড়া, সমস্ত ইউনিট, এগুলো নিট জয়েন্টের জন্য অ্যাপ্লিকেবল, বিএসসি নার্সিং যাই দাও না কেন তুমি, সবার জন্য অ্যাপ্লিকেবল। তাহলে তোমার ভবিষ্যতের কথা ভেবে রেখে তুমি এই ইউনিটগুলোকে এখন থেকে রেডি করবে। এখন থেকে যদি ভালো করে রেডি হয়ে যায়, তাহলে তুমি 2025 সালে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, দেখবে সেখানেও তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ। তাহলে এতটাই ছিল আমাদের স্টাডি প্ল্যান। ভালো করে একবার দেখে নেবে, মার্ক করে নেবে স্টার টপিক, এবং সেই অনুযায়ী তুমি এগিয়ে চলবে। আজকে তাহলে এতটুকুই রইল। ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।